আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব এর সঙ্গে অল্প বিস্তর আমরা সবাই পরিচিত, কেউ প্রত্যক্ষভাবে কেউ পরোক্ষভাবে। বিষয়টা কি, যে স্ত্রী আপনার সঙ্গে আছে, আপনি চাইছেন তার বিরুদ্ধে কমপ্লেন করবেন, মানে পুলিশের কাছে কমপ্লেন করবেন। কিভাবে করবেন? এবার আপনি ভাবছেন যে স্টাইলে বউ করে সেই স্টাইলই করবো। একদম নয়, এই স্টাইলে করলে কিন্তু কিচ্ছু হবে না। কারণ যখনই আপনি ভাবছেন যে আপনার স্ত্রী আপনাদের খুব জ্বালাচ্ছে, আপনাদের যাকে বলে জিনা আরাম করে দিচ্ছে, মানে খুব অতিষ্ঠ করছে, থাকতে পারছেন না, আপনার বাবা মার উপর মিথ্যে মামলা করছে, আপনার ভাইয়ের উপর মিথ্যে মামলা করছে, মাঝে মাঝে এরকম হচ্ছে পুলিশকে ডাকছে, পুলিশ আসছে, আপনাদের ধমকে চলে যাচ্ছে। এছাড়াও নানা রকম জেনারেল ডায়েরি, 107 সিআরপিসির নানা রকম মামলা, তো এছাড়াও অনেক রকম ভাবে বিভিন্ন জায়গায় সে কমপ্লেন করছে, কমপ্লেন ফাইল করছে এবং সেখান থেকে আপনাদের ডেকে পাঠাচ্ছে, পুলিশ আসছে, সামাজিক সম্মান আপনাদের নষ্ট হচ্ছে, পয়সার ক্ষতি হচ্ছে, কারণ কোর্টে যাচ্ছেন, বেল নিতে হচ্ছে, আবার রিবেল নিচ্ছেন, মানে এইসবের মধ্যেই আপনারা আছেন। এবার এই পরিস্থিতিতে আপনাদের স্ত্রী অনেক সময় এরকম হুমকি দিচ্ছে, এ তো কিছুই না, আরো অনেক ঝামেলায় ফেলতে পারি, দেখতে থাকুন। এছাড়াও অনেক সময় অনেক ডিমান্ড দিচ্ছে, মানে ডিমান্ড করছে, ডিমান্ড ফুলফিল না করতে পারলে এরকম কিন্তু হুমকি আসছে, শুধু তার তরফ থেকে না, তার বাড়ির তরফ থেকে, মানে আপনার স্ত্রীর বাপের বাড়ির তরফ থেকেও এরকম হুমকি মাঝে মাঝে আসছে। আপনি ভাবছেন যে এবার ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গেছে, এবার আমিও ভাবছি কেস করব। কিভাবে কেস করবেন বা কিভাবে এই যে সমস্যাগুলো হচ্ছে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, তারও কিন্তু একটা প্রসেস আছে। কারণ উইদাউট প্রিপারেশন যদি কোনো যুদ্ধে আপনি নামতে চান, মানে এটা তো একটা লিগাল ব্যাটেল, এই লিগাল ব্যাটেলে নামতে গেলে কিন্তু আপনাকে প্রিপেয়ার হয়ে নামতে হবে, না হলে কিন্তু আপনার কিন্তু যেই উদ্দেশ্যে আপনি নামছেন সেটা কিন্তু কখনোই সার্থক হবে না, আর সেই বিষয়ে আপনি সফল হতে পারবেন না। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে সেটা সবচেয়ে যেটা প্রথম কাজ, সেটা হলো আপনার বাড়িতে কিন্তু সবচেয়ে পারলে যখন এরকম অশান্তি হচ্ছে, পারলে আপনি ভিডিও রেকর্ডিং করবেন, আপনি বা আপনার বাড়ির যারা মেম্বার থাকে তারা কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারেন। এবার আপনি বলবেন সবসময় কি এটা সম্ভব ভিডিও রেকর্ডিং করা? কারণ একটা ইনসিডেন্ট হচ্ছে, একটা হিট অফ দ্য মুভমেন্ট, আর ঝামেলা চলছে বা একটা ক্যাবাস চলছে, সে সময় ফট করে সবসময় তো মোবাইল বের করে ভিডিও রেকর্ডিং করার কথা খেয়াল থাকে না, বা অনেক সময় সেটা সম্ভব হয় না, বা ভিডিও রেকর্ডিং শুরু করলে সেও তো একটা ড্রামা স্টার্ট করে দিতে পারে, করে তো অনেক সময় না। তো সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার বাড়িতে স্পাই হিডেন ক্যামেরা লাগাতে পারেন, কারণ স্পাই হিডেন ক্যামেরার দাম কিন্তু খুব বেশি নয়। আর স্পাই হিডেন ক্যামেরাটা, এখানে কিন্তু আমি একটা কথা বলবো, স্পাই হিডেন ক্যামেরাটা কখনোই ভাবে তার প্রাইভেসিকে কিন্তু হার্ট করার জন্য নয়, তার প্রাইভেসির যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেটার উপর কিন্তু আঘাত করার জন্য এই যে হিডেন ক্যামেরা আপনি বাড়িতে লাগাবেন, সেটা কিন্তু কখনোই নয়। আপনাদের আত্মরক্ষার জন্য, আপনাদের নিজের আত্মপক্ষ সমর্থনের জন্য, যদি দোষ আপনাদের থাকে সেটাও ক্যামেরায় উঠবে, সেটাও নয় কোর্টে যাবে, এভিডেন্স হিসেবে সেটাও পেশ হবে, তার ক্ষেত্রে লাভ হবে। যদি আপনাদের কোনো দোষ থেকে থাকে, আপনারা যদি কোনো বাজে ব্যবহার করে থাকেন, মারধর করে থাকেন আপনার স্ত্রীকে, যদি কিছু আপনাদের তরফ থেকে খারাপ হয়ে থাকে, সেটা আপনাদের বিরুদ্ধেই কিন্তু যাবে। আর যদি আপনার স্ত্রী এমন কোনো ঘটনা ঘটিয়ে থাকে, মানে এই হুমকি দেওয়া, মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেবো, আপনার বোনের সঙ্গে ঝামেলা করা, বোনকে থ্রেটনিং করা, বোনের গায়ে হাত তোলা, বা আপনার বৃদ্ধ বাবা মার উপর শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করার যেই যেই ঘটনাগুলো সে ঘটাবে, সেগুলো প্রত্যেকটা কিন্তু ওই স্পাই হিডেন ক্যামেরায় রেকর্ডিং হয়ে থাকবে। পরবর্তীকালে যখন আপনি কেস করবেন, সে থানায় আপনি এফআইআর করুন, বা আপনার বাবা মা এফআইআর করুক, বা আপনার বোন করুক, আপনার ভাই করুক, যেই করুক, সেই যে স্পাই হিডেন ক্যামেরার রেকর্ডিং গুলো, সেটা কিন্তু একটা মস্ত বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এছাড়াও যখন আপনার স্ত্রী এরকম ভাবে আপনাকে হোক বা আপনার যে কোনো বাড়ি মেম্বারকে মারধর করবে, সবসময় কিন্তু ইনজুরি রিপোর্ট করাবেন, মানে ডাক্তারকে দেখাবেন এবং ইনজুরি রিপোর্ট করাবেন। এবং সবচেয়ে একটা সহজ পদ্ধতি বলি, থানায় যাবেন, একটা জেনারেল ডায়েরি করালেন, করিয়ে সোজা চলে যাবেন কোনো সরকারি হসপিটালে বা স্বাস্থ্যকেন্দ্রে, সেখানে গিয়ে ইনজুরি রিপোর্ট করাবেন। দেখছেন সেটা আপনার বাড়ির কাছাকাছি নেই, অনেক দূরে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু প্রাইভেট ডাক্তারের কাছে গিয়েও করাতে পারেন। সেক্ষেত্রে ডেট, টাইম, প্লেস এবং কে মেরেছে, মানে কোন সময় আপনাদের গায়ে হাত তুলেছে, কোন তারিখে, কোন সময়, কোথায়, মানে কোন জায়গায় মারামারি বা আপনাকে মারধর করেছে বা আপনাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, সেটা কোথায় হয়েছে, কোন জায়গায় হয়েছে, সেটাও কিন্তু উল্লেখ থাকবে, কটার সময় হয়েছে, আর কে মেরেছে সেটাও কিন্তু এটা কিন্তু উল্লেখ করা থাকবে ইনজুরি রিপোর্টে। এছাড়া আপনার গায়ে কোথায় কোথায় আঘাত লেগেছে এবং আঘাতটা কেমন, সিম্পল হার্ট না গ্রেভিয়াস হার্ট, গুরুতর আঘাত না সাধারণ একটা আঘাত লেগেছে, সেটাও থাকবে। যদি কোনো ব্লিডিং ইনজুরি থাকে সেটাও লেখা থাকবে। যদি সেলাই করা হয়, সেলাই কটা সেলাই করা হলো,
বা কি কি ওষুধ দেওয়া হলো সেটাও কিন্তু সেই ইনজুরি রিপোর্টে উল্লেখ করা থাকবে। সরকারি জায়গা থেকে যদি করেন সেখানে হয়তো ওষুধের নাম ইনজুরি রিপোর্টে উল্লেখ করা থাকে না, সেটা আলাদাভাবে একটা প্রেসক্রিপশন করা হয়, সেটাও কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে রাখতে হবে। শুধু ইনজুরি রিপোর্ট রাখলে কিন্তু হবে না, সঙ্গে সঙ্গে প্রেসক্রিপশনটাও কিন্তু রাখতে হবে, কারণ আপনার এত বড় আঘাত লেগেছে, চোট লেগেছে, সেক্ষেত্রে কিন্তু ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন অবশ্যই করবে, সেটাও কিন্তু সঙ্গে রাখতে হবে। এবং সেটা পরবর্তীকালে যদি কোনো কেস বা আপনি যদি কিছু করেন সেটা কিন্তু আপনাকে তার সঙ্গে সংযোগ করতে হবে, মানে সংযুক্ত করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। শুধু ইনজুরি রিপোর্ট রাখলে হবে না। আর যদি প্রাইভেট ডাক্তার দেখান বা কোনো হসপিটালে ভর্তি হন, সেখানে কিন্তু প্রাইভেট নার্সিং হোম বা যেখানেই হোক, সেখানে তো আপনার ডিসচার্জ সামারি থাকবে, আপনি যখন ডিসচার্জ হবেন সেখানে পুরো বিষয়টা লেখা থাকবে। আর আপনাকে কিন্তু নিজেও সক্রিয়ভাবে এই ভূমিকাটা নিতে হবে, যে ডাক্তারকে কিন্তু পুরোপুরি বিষয়টা খুলে বলতে হবে। কারণ অনেক সময় হয় ডাক্তাররাও ব্যস্ত থাকে, বা আপনিও হয়তো এমন কিছু প্রশ্ন করলো আপনি হয়তো খেয়াল করতে পারলেন না। এই ভিডিওগুলো এর জন্যই বানানো হয়, যে আপনি যাতে আগে থেকেই সজাগ হয়ে যেতে পারেন, আর আপনার মধ্যে এই অ্যাওয়ারনেসটা তৈরি হয় যে একটা মামলা করার আগে আমি কি কি করবো। আর এরপরে যেটা বলবো সেটা ইম্পর্টেন্ট, সেটা হলো আপনার স্ত্রী ধরুন এরকম সমস্যা করছে, তো আপনি কিন্তু নিজেই সব কেসগুলো করতে যাবেন, যার সঙ্গে হয়েছে সে করবে। মানে আপনার মাকে ধরুন মেরেছে, আপনার মা কেস করবে। আপনার বাবাকে ধরে মেরেছে বা বাবার সঙ্গে কোনো এমন অত্যাচার করেছে, সেটা আপনার বাবা করবে। যদি আপনার বাবা মা সিনিয়র সিটিজেন হয়, তারা সিনিয়র সিটিজেন অ্যাক্টে মামলা করতে পারে। এছাড়াও ডিএম বা এসডিওর কাছে তারা চিঠি লিখে অভিযোগপত্র জানাতে পারে, সে ইমেলের মাধ্যমে হোক বা ইন পার্সন গিয়ে চিঠি লিখে জানাতে পারে, বা আপনার মাধ্যমে বা পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু চিঠি লিখে ডিএম বা এসডিও কে সে জানাতে পারে। এছাড়া থানায় কিন্তু সে মামলা করতে পারে, তাকে ফিজিক্যালি বা মেন্টালি অ্যাসল্ট করা হয়েছে বা তার উপর অত্যাচার করা হচ্ছে, এই মামলা কিন্তু করতে পারে। আপনার বোনও কিন্তু, আপনার বোনের উপর যদি নির্যাতন হয়, আপনার বোনও কিন্তু নিজে থেকে কিছু মামলা করতে পারে। এই জন্য আপনি কিন্তু সব মামলা আগ বাড়িয়ে করতে যাবেন না, যার সঙ্গে ঘটনা হবে সেই করবে। মানে এটাতে কি পরিস্থিতি তৈরি হবে, যে হয়ে যাবে যে আপনার স্ত্রী এরকম ভাবে সবার উপর অত্যাচার করেছে, অত্যাচার করছে, তার একটা এই মোডাস অপারেন্ডি, মানে এই অত্যাচার করার একটা যে তার মধ্যে যে একটা অভ্যাস যে আছে, এই যে একটা যে প্রবৃত্তি তার মধ্যে আছে সবার পিছনে লাগা বা সবার সঙ্গে বাজে ব্যবহার করা, সেটা কিন্তু একটা তৈরি হবে। অ্যাডাল্ট, তাদেরও নিজেদের যে মতামত প্রকাশের একটা স্বাধীনতাও আছে, অধিকারও আছে, আর তারা সেটা পারে। তো আপনি কেন সব কেস আগ বাড়িয়ে করবেন, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। তাই আপনি কিন্তু যার সমস্যা সেই কমপ্লেন করবে। সে আপনার ভাইকে যদি মিথ্যে মামলা করে থ্রেট মেরে থাকে, বা ভাইকে ধাক্কাধাক্কি মেরে থাকে, ভাইয়ের সঙ্গে যদি এমন কোনো আচরণ করে থাকে যেটাতে কেস করা বা কমপ্লেন করার জন্য উপযুক্ত, সেক্ষেত্রে কিন্তু আপনার ভাইও কিন্তু মামলা করতে পারে। সেই সব রেকর্ডিং দিয়ে, বা যদি এমন কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট থাকে বা ইমেলস থাকে বা এসএমএস থাকে যেখানে প্রমাণ হচ্ছে, বা যেখানে এই যে জায়গাটা তৈরি হচ্ছে যে একটা থ্রেটনিং হচ্ছে, এটাও কিন্তু একটা এভিডেন্সের জায়গা তৈরি করে। এছাড়া ধরুন অনেক সময় এরকম হয় যে সবকিছু যে আপনার কমপ্লেন গুলো সেগুলো এফআইআর হওয়ার যোগ্য নয়। সেক্ষেত্রে কি আপনি কমপ্লেন করবেন না? অবশ্যই করবেন, থানায় যাবেন, জিডি করবেন। আর যদি জিডি হয় ভালো, যদি ধরুন অনেক সময় হয় জিডি জেনারেলি হচ্ছে না, বা জেনারেলি হওয়ার পর আপনার মনে হচ্ছে যে আপনি চাইছেন যে একটা ভালো এনকোয়ারি, সেক্ষেত্রে থানায় একটা কমপ্লেন করলেন, এবং থানার যে কমপ্লেন করলেন বা আপনি ইচ্ছা করলে যেই ধরুন আপনি কমিশনারেট এলাকায় আপনি আছেন, আপনার বাড়ি বা কোনো ডিস্ট্রিক্টে আপনার বাড়ি, মানে আপনার যে পুলিশের প্রধান সেই ডিস্ট্রিক্টে, সেটা হলো এসপি, সেই কনসার্ন ডিস্ট্রিক্ট এসপি অফিসে বা ডিএসপি অফিসে বা অ্যাডিশনাল এসপি অফিসে কিন্তু আপনি চিঠিগুলো পাঠাতে পারেন। সঙ্গে সঙ্গে কপিটুকু করে কিন্তু আপনি থানার কনসার্ন ওসিকে কিন্তু পাঠাতে পারেন, মানে অফিসার ইনচার্জ অফ দ্য পুলিশ স্টেশনকেও কিন্তু সেই চিঠিটা আপনি কপিটু করে পাঠাতে পারেন, বা সিঙ্গেল যদি ইচ্ছা করেন সেভাবে সেপারেটলি পাঠাতে পারেন। এক্ষেত্রে কি হবে, সেখান থেকেও কিন্তু এই যে থানা, যে কনসার্ন থানায় আপনার বাড়ি, যেই থানায় আপনি চাইছেন এনকোয়ারি হোক, সেই থানায় কিন্তু সেই এসপি অফিস থেকে হোক বা ডিএসপি অফিস থেকে হোক বা অ্যাডিশনাল এসপি অফিস থেকে হোক চিঠিগুলো পাঠাবে এনকোয়ারি করার জন্য। সেক্ষেত্রে কিন্তু থানার অফিসারদের উপর একটা চাপ থাকবে, কারণ বড় সাহেবের অফিস থেকে চিঠি এসছে, তার তদন্ত করতে হবে বা তার এনকোয়ারি করতে হবে। এবার হলো এলাকার মানুষজনের সঙ্গে, মানে প্রতিবেশীদের সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখবেন, সুসম্পর্ক রাখবেন, যাতে তারা মিথ্যে জবানবন্দি আপনাদের এগেনস্টে গিয়ে না দেয়। অনেক সময় হয় পাশে বাড়ির মানুষদের সঙ্গে একটা খারাপ সম্পর্ক থাকে, পরবর্তীকালে যখন মামলা হয় তখন কি হয়, আপনাদের এগেনস্টে কিন্তু তারা একটা সুযোগ পায় গিয়ে উল্টোপাল্টা বলে। অনেক সময় হয়, অনেক সময় বলি, সবসময় কিন্তু হয়। তাই সবসময়ের উপর বেস করে কখনোই এগোবেন না। তাই বলবো অনেক সময় এটা করে দেখা, এটা ঠিক নয়, কিন্তু এটা কিন্তু অনেক সময় করে। তাই আমি সময় বলবো পাশের বাড়ির মানুষদের সঙ্গে বা প্রতিবেশীদের সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন, সুসম্পর্ক রাখার সবসময় চেষ্টা করবেন। সে আপনার আগুন লাগলে বাড়িতে তারা জল দেবে, সে কথা না ভেবেও। এছাড়াও কিন্তু অনেক কিছু থাকে, তার মধ্যে কিন্তু এটাও একটা অনেক বড় কিছু, যে আপনার স্ত্রীর সঙ্গে ঝামেলা চলছে, দেখবেন আপনাকে তারা পুলিশ সাক্ষী নেবে আশেপাশে লোকজনের থেকে, তখন কিন্তু দেখবেন গিয়ে তারা আপনার কাছে গিয়ে গিয়ে বলা শুরু করে যে হ্যাঁ শুনেছি, এর করেছি, হ্যাঁ দেখেছি। তো অ্যাকচুয়ালি বলছি, তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, তাহলে কি হবে, যেটা সত্যি সেটাই তারা গিয়ে কোর্টে গিয়ে বলবে। বা এক্ষেত্রে যদি দেখেন যে আপনার স্ত্রী আপনাদের উপর খুব অত্যাচার করছে, সেক্ষেত্রে তাদেরও কিন্তু একটা বলার জায়গা থাকবে। ইচ্ছা করলে তাদের নামও আপনি লিখতে পারেন, যে হ্যাঁ এই যখন ঝামেলা চলছিল তখন অমুক কাকিমা আমাদের বাড়িতে উপস্থিত ছিল, আমাদের বাড়িতে চা মুড়ি খেতে এসেছিল,
তখন তার সামনে আমার স্ত্রী আমার মাকে মেরেছে, বা আপনার মা বললো যে আমাকে ধরে মেরে মারধর করেছে অমুক মহিলার সামনে বা অমুক প্রতিবেশীর সামনে। সেটা কিন্তু তার সেও যদি আপনি যদি এরকম হয় যে সে একটা এফিডেভিট দিল, যদি তাকে রাজি করাতে পারেন, সে একটা এফিডেভিট দিল হ্যাঁ আমার সামনে এরকম ঘটনা ঘটেছে, সেই কমপ্লেনের সঙ্গে আপনি সেটা সংযুক্ত করে দিতে পারেন। পুলিশ পরবর্তীকালে তার জবানবন্দি নিতে পারে বা কোর্টে তার গোপন জবানবন্দি নেওয়ার ব্যবস্থা হতে পারে। সেটা তদন্তের জায়গায় সেটা তদন্তকারী অফিসার বুঝবেন, কিন্তু এই জায়গাগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এছাড়া আমি একটা কথা বলবো যে ধরুন আপনার উপর একটা কমপ্লেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু স্ত্রীকে কখনোই ধমকি দিতে যাবেন না যে এই কেসটা মামলাটা উঠিয়ে নাও, কেন এরকম করলে, এই করলে ওই করলে, এইগুলো করতে যাবেন না। সে মামলা করেছে সেটা কোর্টে বুঝবে, আপনি আপনার তরফ থেকে যে এভিডেন্সেস গুলো জোগাড় করার সেগুলো জোগাড় করুন, সেই এভিডেন্সেস গুলো আপনার পক্ষে যাবে সেগুলো রেডি করুন, কিন্তু কখনোই ওকে হুমকি দেওয়া এগুলো কিন্তু করবেন না। এছাড়া একটা কথা বলবো, যদি দেখেন আপনার স্ত্রী অনবরত আপনার বাবা মার নামে বা আপনার ভাইয়ের নামে, বোনের নামে, সবার নামে জড়িয়ে মামলা করছে বা এরকম হুমকি দিচ্ছে যে আমি কিন্তু মামলা করবো তোমাদের সবাইকে ফাঁসাবো, তাহলে আমি একটা কথা বলি, সেটা আপনারা সাজেশন হিসেবে নিতেই পারেন। তাই আপনি চাইলে না অন্য কোনো জায়গায় রেন্টে চলে যান, না হলে কোয়ার্টারে চলে যান, না হলে অন্য কোনো জায়গায় চলে যান। কারণ আপনার বয়স্ক বাবা মা আছে, তাদের যদি জড়িয়ে উল্টোপাল্টা কেসে যেমন হয় সবার নাম জড়িয়ে একটা কেস মামলা করে দেয়। অনেক সময় অনেক মহিলাদের এই অভ্যাস থাকে যে মিথ্যে মামলা যখন করে তখন সবার নাম জড়িয়ে দেয়, কারণ এরকম অনেকবার হয়েছে, সেটা আপনারাও জানেন। এটা কিন্তু আমি বলছি না যে সবাই মিলে অত্যাচার করে না, সবাই মিলে অবশ্যই অত্যাচার করে, এরকম অনেক নিদর্শন আছে সবাই মিলে অত্যাচার করে বাড়ির লোকরা। কিন্তু এরকমও তো হয় অনেক সময় ধরুন কিছুই করেনি তার বাড়ির লোকরা ইনোসেন্ট বয়স্ক, তাদেরও কিন্তু মিথ্যে মামলায় জড়িয়ে তাদের নামটা ঢুকিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে বলছি আপনি পারলে অন্য কোনো জায়গায় শিফট করে যান, রেন্টে থাকুন, নাহলে ফ্ল্যাটে চলে যান, না হলে অন্য কোনো জায়গায় পারলে চলে যান। কারণ তাদের নামটা তাহলে কি হবে, একটু হলো বাঁচার জায়গা থাকবে। কারণ এখানে কি আসবে যে তারা সে সময় ছিল না, তাদের সঙ্গে আপনাদের কোনো সম্পর্কই নেই, এটা কিন্তু একটা তৈরি হওয়ার জায়গা থাকবে। কারণ যখনই আপনার এক বাড়িতে আপনার বাবা মা বা আপনার ভাই বোন সবাই থাকবে, এদের নামটা দেখবেন ঢুকিয়ে দিতে কিন্তু মিথ্যে মামলা যে করে, যার এই অভ্যাস থাকে, তার কিন্তু অনেকটাই সুবিধা সে পায়। তাই বলবো যে এটা কিন্তু একটা অল্টারনেটিভ, যেটা আমি সাজেশন দিলাম, এটা কিন্তু আপনি ভাবতেই পারেন। তবে আমি একটা কথা বলবো, যখনই আপনি এইসব বিষয়ে অগ্রসর হবেন, যখন কোনো পদক্ষেপ নেবেন আইনি, তখন অবশ্যই একজন দক্ষ আইনজীবীর পরামর্শ নিয়ে তবেই এগোবেন। কারণ এই যে ইউটিউবে ভিডিওগুলো আমি বানাই, এগুলো একটা সাজেস্টিভ ভিডিও, এগুলোতে একটা জেনারেল একটা কনসেপশন বিল্ডিং হয়, একটা অ্যাওয়ারনেস তৈরি হয়। দেখুন ক্যামেরার এপার থেকে দাঁড়িয়ে ওপারে আপনার সঙ্গে কি ঘটছে সেটা কিন্তু প্র্যাকটিক্যালি বোঝা সম্ভব। তাই বলবো প্রত্যেকটা মানুষ আলাদা, তার সমস্যা আলাদা, তাই সেই সমস্যার কিন্তু ওষুধ হয়, সেই ওষুধটা কিন্তু আপনাকে একজন দক্ষ আইনজীবী দিতে পারে। তার সঙ্গে কনসাল্ট করে তার থেকে পরামর্শ নেবেন। আজকে এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় এই ভিডিওটা আরো অনেকের সঙ্গে শেয়ার হওয়া প্রয়োজন, সবাই এটা জানুক, তাহলে অবশ্যই সবার সঙ্গে এটা শেয়ার করবেন। আজকে আসছি, ভালো থাকবেন। আগামী দিনে আরো নতুন নতুন টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার।